প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্কের ইতিহাস গড়লেন তরুণ মামদানি। ইসরায়েলের মুখে মোদি নেতানিয়াহুর প্রশংসা। রুশ হামলায় জ্বলছে শহর। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি কাজল হায়দার, আর আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিউটি সমাদার। বিউটি আপু, আপনাদেরকে আমার এবং দর্শকের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, দর্শকদের কথা বললাম, দর্শকদের কমেন্টে আমরা একটু পড়ে আসি, তারপর মূল অনুষ্ঠানে চলে যাব। মোহাম্মদ রহমান নামে আমাদের এক দর্শক লিখছেন, যুদ্ধে রাশিয়া জয়লাভ করলে পৃথিবী ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। ডিপ স্টেট ইউএস এইডের মাধ্যমে রেজিম চেঞ্জের উৎসাহে ভাটা পড়বে, আপনারা তাই মনে করেন কিনা? অবশ্যই আমরা তাই মনে করি। আমাদের আরেক দর্শক শেখ নজরুল ইসলাম, উনি বলছেন সাতক্ষীরা থেকে দেখছি, অনেক ভালো ইনফরমেটিভ শো, আপনাকে ধন্যবাদ। মনি আক্তার নামে আমাদের সর্বশেষ দর্শক লিখছেন, আমি সৌদি আরব থেকে বলছি, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানটা দেখছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচন, এটা স্বাভাবিক, কিন্তু এবারে ছিল কিছু ভিন্ন কারণে এটা খুব লাইমলাইটে ছিল, একদম লাইমলাইটে ছিল। সেটা হচ্ছে আপনার দুইটা কারণ। একটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং আরেকটা পরিচয় তিনি মুসলিম ছিলেন। কারণ এই যে আপনার মামদানি, উনি মোটামুটি একটা ইতিহাস করলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে এবং 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় 50%-এরও বেশি ভোট পেয়েছেন। আপনার কথা সূত্র ধরেই আমি বলতে চাই যে আমি এটাকে নতুন ইতিহাস হিসেবেই দেখতে চাই। পাশাপাশি আমরা আমার দেশের একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের যেমন 24-এর গণ অভ্যুত্থানে আমরা তরুণদেরকে খুব অগ্রণী ভূমিকায় দেখেছি, সামনের সারিতে ছিল এটা তাদের শুধু আমার দেশ না, সারা বিশ্বব্যাপী কিন্তু তরুণদের রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বড় একটা ভূমিকা আছে। এবং আমেরিকার মতো জায়গায় তরুণরা কিন্তু এই মামদানির জয়লাভের ক্ষেত্রে আমরা কিন্তু তরুণ প্রজন্মের একটা বিশাল ভূমিকা দেখতে পেয়েছি। এবং ধারণাই করা হচ্ছে যে তরুণ সমাজের সমর্থন নিয়েই কিন্তু তার এই জয়ের অনেকখানি অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি তো তার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আছে। এমন একটা ইতিহাস যে হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা আগাম ভোটের নির্বাচনের দেখতে পেয়েছি, সেই আভাসটা আমরা পেয়েছি। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন আমেরিকাতেও কিন্তু এখন যে মানুষের জীবনযাত্রা, খাদ্য, বাসস্থান, এটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এটাও কিন্তু খুবই হুমকির ঠিক না, এটা নিয়েও শঙ্কিত হচ্ছে। মধ্যবিত্ত, হ্যাঁ, ওদেরও জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে সবাই কিন্তু একটু প্রতিশ্রুতি চাচ্ছিল, যা তার মামদানি যেটাকে পিক করেছে, উনি কিন্তু ওই যে ওনার প্রতিশ্রুতিগুলোতে নিম্নবিত্তদের কথাই বারে বারে এসেছে। আসলে আমরা সবসময় দেখি যে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত এদের কথা তো ভাবেই, ওইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবং সাধারণ মানুষের যে সংখ্যাগরিষ্ঠতা, সেটা কিন্তু সাধারণভাবেই বলা যায় নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের শ্রেণীটাই বেশি। তো তাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, যেমন বাড়ি ভাড়া বলেন, পরিবহন কস্ট বলেন, শিশু দ্রব্যমূল্য আছে, এগুলো বিভিন্ন বিষয়, সামাজিক নিরাপত্তার কথা আসছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, মামদানির এই নির্বাচনী প্রচারণায় বাঙালি কমিউনিটির একটা বড় ভূমিকা প্লাস বড় একটা নির্বাচনী প্রচারণা দেখেছি। ঠিক বাংলাদেশের মতো তারা কিন্তু বাংলায় প্রচারণা চালিয়েছেন, মামদানির পক্ষে ভোট চেয়েছেন। সব দিক থেকেই সে কিন্তু একটা জনপ্রিয়তার কাছাকাছি চলে আসছিল। এবার আপনি যখন আমরা টুইটারে বা ওনার কোনো ভিডিও ক্লিপ দেখতাম, দেখেন উনি পাকিস্তানিদের কাছে গেলে পাকিস্তানি ভাষায় কথা, হিন্দিদের কাছে হিন্দি, বাংলায় তো উনি কথা বলেছেন টুকটাক। এটাও কিন্তু ভোটার হিসেবে আকর্ষণ করার আমি একটা অগ্রিম কথা আপনার কাছে জানতে চাই, সেটা হবে কিনা জানি না, ওনার মধ্যে কি আপনি বারাক ওবামার কিছু ছায়া পান? অবশ্যই বারাক ওবামা একই দলের, ডেমোক্রেট, কিন্তু ওনার ভূয়সী প্রশংসা করেছে। হ্যাঁ, টুইট করেছেন অনেকে, ওনার প্রশংসা করেছেন। এবং আমরা বারাক ওবামার ক্ষেত্রে যেটা দেখতাম যে বারাক ওবামা কিন্তু জনমানুষের সাথে মিশে যেত, এট লিস্ট এলিট ভাবটা রাখতো না, এখন যেটা অন্তত মানুষকে আকর্ষণ করতো। সেই জায়গা থেকে মামদানিও কিন্তু অনেকটা আমার কাছে মনে হয় তার প্রতিচ্ছবির মতোই হয়। কারণ আপনার রিপাবলিকানদের সবসময় মনে হতো যে হাই ক্লাস, উঁচু লেভেলের তারা মেনটেন করে, কিন্তু ডেমোক্রেট বরাবরই আপনি দেখেন হিলারিকে বলেন, তারপরে ওবামার কথা তো আসলোই, তার আগে যারা ছিলেন মোটামুটি। কিন্তু আরেকটা প্রশ্ন, মামদানি এই যে উঠে আসা, ওনার পথ চলা আরও বাকি আছে, উনি এখানে থেমে থাকবেন না, আমরাও বুঝতে পারছি। ওর যে পথ চলে কিন্তু খুব সহজ ছিল না। আপনি জানেন প্রতিটা পরতে পরতে উনি বাধার সম্মুখীন হয়েছেন এবং ভারতীয়দের বিরুদ্ধে ওনাকে খেপিয়ে তোলা ছিল। উনি আসলে সারা বিশ্বের মানবাধিকারের পক্ষে বলতেন, কারণ ওনার মধ্যে একটা কমিউনিজমের কাজ করে।
সমাজতন্ত্রের কাজ করে। উনি কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলেছেন যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। হ্যাঁ, মানে উনি হচ্ছে যে আমার কাছে আপনি যেটা বললেন যে আমার প্রশ্ন স্পেসিফিক আপনার কাছে বলে তাহলে আপনি বলতে সুবিধা, সেটা হচ্ছে এত বাধার পরে উনি কিন্তু ভারতীয়তে ভোট পেয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? শুনুন, রাজনীতি তো রাজনীতি। আপনি মোদি যে ভাষায় কথা বলছে বা ওনাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, এগুলো এই যে একটু আগে যেটা বললাম, তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন। আপনি যা কিছু বলেই কিন্তু চাপিয়ে দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে তাকে ভারত বিদ্বেষী বললেই তো ভারতের মানুষজন আর সেটাকে ধরবে না। তারা তো তার কর্মকাণ্ডকে দেখতে পাচ্ছে, তার পথচলাটাকে দেখতে পাচ্ছে, পাশাপাশি সে যে মানুষের সাথে মিশে যাচ্ছে এবং তার প্রতিশ্রুতি বাস্তবায়নের যে সক্ষমতাটা তার মধ্যে দেখতে পেয়েছে। তো সেই জায়গাগুলো থেকে তো তার বিরুদ্ধে যতই অপপ্রচার চালান, সেটা আমার কাছে মনে হয়নি যে কার্যকরী। ওই যে বললাম, মানুষ কিন্তু অনেক বেশি সচেতন। আচ্ছা, আপনার কথা একটা যে আলোচনা যে আমাদের উঠে আসলো, সেটা হচ্ছে আমি যদি এক লাইনে এটা টানি তাহলে হচ্ছে তারুণ্যের কাছে পরাজিত হয়েছে আপনার অভিজ্ঞ, কিন্তু আপনি যখন পলিটিক্স করবেন আপনাকে অবশ্যই অভিজ্ঞতা রাখতে হবে। আমরা দেখেছি অভিজ্ঞতাটা প্রচুরই আছে। এখন এই দিকটা উনি কিভাবে সামলাবেন মারদেন, আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, 34 বছর কোনো বয়স না হ্যাঁ, পলিটিক্সের জন্য কোনো বয়স না, কিন্তু এখানে দুই ধরনের একটা অভিজ্ঞতা তো অবশ্যই লাগে, পাশাপাশি কিন্তু আপনার জনগণের পালসটা বুঝতে হবে। আপনি যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনার ভবিষ্যৎটা যাদেরকে নিয়ে নির্ধারিত হচ্ছে, তাদের পালসটা যখন আপনি বুঝতে পারবেন, তাদের মানে আপনার অভিজ্ঞতা থাক, কিন্তু আপনি সেটা না বুঝে যদি কাজ করেন, কারণ আপনার অভিজ্ঞতাও তো ওইরকম একটা সময় গিয়ে দীর্ঘ হতে হতে দীর্ঘই হয়েছে, আপনি কিন্তু ওইভাবেই চিন্তা করছেন। আর তরুণ সমাজ সে তার মতো করেই চিন্তা করবে এবং তার যে জনগণ, তার যে ভবিষ্যৎ, তাদেরকে সাথে নিয়ে সে এটাই হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু তার জন্য সুবিধা, দেশ পরিচালনার ক্ষেত্রেও এগিয়ে যাবার জন্য একটা অনুপ্রেরণা আমার কাছে মনে হয়। এখন তার কাছে যে চ্যালেঞ্জগুলো আপনার কি মনে হয়, উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এখন আপনি যখন ক্ষমতার বাইরে থাকেন আপনি অনেক কিছু ধরেন, আমরা দুজন এই পাশে বসে কথা বলছি, ওই পাশে যখন যাব আমার দৃষ্টিভঙ্গি একরকম, যখন আমি দায়িত্বের চেয়ারে আসব তখন আমার কাছে মনে হবে যে ন্যূনতম মজুরি $30 বৃদ্ধি, বাস বিনামূল্যে কর, মানে শহরের ধনী নাগরিকদের উপর কর বৃদ্ধি করে, এগুলো কি আপনি মনে হয় না চ্যালেঞ্জ হিসেবে তার সামনে আসবে? এটা তো অবশ্যই চ্যালেঞ্জ এবং বড় ধরনের একটা চ্যালেঞ্জ। পাশাপাশি কিন্তু আরো একটা বড় চ্যালেঞ্জ আছে। আপনি যে বললেন যে ট্রাম্প কিন্তু প্রথম থেকে তার বিরোধিতা করে আসছে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কিন্তু উনি হচ্ছে ইয়েকে সমর্থন দিয়েছে এবং সে কিন্তু হুমকিও দিয়েছে যে, তো এটা তো বড়, একদিকে প্রশাসন ব্যয় কমায় দেওয়া হবে, আর একদিকে এই ধরনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা অত সহজ হবে না। তবে আমার কাছে যেটা মনে হয়, মাদানি যেহেতু বলেছে, তারও নিশ্চয়ই প্ল্যান আছে, নিশ্চয়ই তিনি সেভাবে কাজ করবেন বলেই সেরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে, কারণ জানে যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, না হলে তো সে আর টিকতে পারবে না। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই কঠিন হবে, এটা কখনোই সহজ বিষয় না, যেহেতু স্রোতের বিপরীতে চলা, আমার কাছে যেটা মনে হয়। তো স্রোতের বিপরীতে চলার অঙ্গীকার নিয়েই তো তিনি এসেছেন, নিশ্চয়ই তার কাছেও কোনো পরিকল্পনা আছে। তিনি তো ব্যক্তিগত আইন প্রণেতার আগে তো উনি আপনার সাংস্কৃতিক জগতের সাথেও ছিলেন, তার মা ভারতীয় চলচ্চিত্র পরিচালক ছিলেন, সবকিছু মিলে উনি হাউ টু উইন পিপল মাইন্ড অ্যান্ড হার্ট, এটা উনি ভালো পলিসি জানতেন। এখন ওনার কাছে আমরা যেটা মানে আশা করব যে উনি যে প্রতিশ্রুতিগুলো রেখেছেন, কারণ জানেন ধর্মের বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় টানতে চাই না, কিন্তু উনি একটা ট্যাগ পেয়ে গেছেন, এটা খুবই খারাপ জিনিস, কেন মানুষকে মানুষ হিসাবেই আপনার গণ্য করা উচিত আমাদের যেটা মনে হয়। কিন্তু উনি যদি বাই চান্স কোনো ভুল সিদ্ধান্ত বা খারাপ সিদ্ধান্ত, এটা কিন্তু একটা কমিউনিটির উপরে চাপ আসবে, এটাকে আপনি মনে করেন? ওটাকেই বড় ইস্যু করা হবে, ওটাকে বড় ইস্যু করে তুলে ধরেন, কারণ উনি সবসময় আপনার ফিলিস্তিনের পক্ষে থাকেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে সারা বিশ্বে আপনার নির্যাতিত হচ্ছে মানুষজন, তাদের পক্ষে কথা বলেন, টুইট করেন, কথা বলেন। এবং দেখেন, মানুষ যে ধর্মের ঊর্ধ্বে যেতে চায় বা এই জিনিসগুলোকে আসলে একটা শ্রেণী যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য ধর্মটাকে ব্যবহার করে, এই শ্রেণীটা যে খুবই কম, এটাও কিন্তু তার একটা প্রমাণ। কারণ এনাকে কিন্তু বিভিন্নভাবে মুসলিম বলে চিত্রায়িত করবার বা ওই ট্যাগ লাগানো, তারপরেও কিন্তু উনি ভারতীয় বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, বিভিন্ন সবারই কিন্তু ভোটটা উনি পেয়েছেন। তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু আসলে ওটাকে মানে ধর্মীয় যে অনুশাসন বা বেড়াজাল, এটাকে কিন্তু আসলে মানতে চায় না সেভাবে। ধর্মর জায়গায় থাকবে, এটার সাথে আসলে রাজনীতির কোনো সম্পৃক্ততা মানুষ দেখে না। আমার মনে হয় সাধারণ জনগণ সেটাকে সেভাবে দেখে না। আমরা নিউ ইয়র্কবাসীর মতো ওনাকে সাধুবাদ জানাই
এখান থেকে অভিনন্দন জানাই। আশা করি উনি ভবিষ্যতে চলার পথে ওনাকে যারা নির্বাচিত করেছে তাদের পক্ষে কাজ করবেন, যে প্রতিশ্রুতিগুলো পূর্ণ করবেন। আচ্ছা, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই। সেটা হচ্ছে এটা আমরা করতে চাই না টক শোতে, কিন্তু কি করবেন, এখন যুদ্ধ তো চলতেছে, আমাদের নিউজ নিতে হয়, কথা বলতে হয়। দুটা গুরুত্বপূর্ণ শহর নিয়ে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ডভাবে যুদ্ধ চলছে। এটাকে আপনার খুবই মানে ইউক্রেন জয়ের জন্য একটা টার্নিং পয়েন্ট হিসাবে দেখা যেতে পারে। রাশিয়ার তো এগিয়ে যাচ্ছে। আমি ওই যে পেক্রোভক্সের কথা বলছি, আপনার এটা হচ্ছে পূর্ব ইউক্রেনের দিকে অংশ, পোকরভক্স। আর এটা হচ্ছে আপনার এটা এখানে প্রচুর আপনার রয়েছে সারা দেশে ইউক্রেনে, মানে কিয়েভের সাথে রেল যোগাযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে দুই পক্ষেরই বিভিন্ন কথা আসতেছে। রাশিয়া দাবি করছে তারা 35টি আপনার ভবন ইউক্রেনের বাইরে থেকে নিয়েছে, দখল করে নিয়েছে, এবং আস্তে আস্তে রাশিয়া যতগুলো দখল করছে ওখানে কিন্তু সামরিক আইন জারি করছে। তারা স্বাভাবিক একটা নতুন জায়গা দখল করার পর আপনি টোটাল বাস্তবতা যেটা হলো, আপনি দেখেন পোকরভক্স যেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে বিশেষ করে পূর্ব ইউক্রেনের যে যোগাযোগ ব্যবস্থা, দামেস্কের যে একটা যোগাযোগ পথ, প্লাস হচ্ছে যে আপনি একটু আগে যেটা বললেন রেল যোগাযোগ আছে, প্লাস ওখানে লজিস্টিক সাপোর্ট, যেটাকে আমরা লজিস্টিক, ওই এলাকার পুরো লজিস্টিক সাপোর্টটা কিন্তু এই রাস্তাটা ফলো করে সাপ্লাই চেইনটা বড় একটা ভূমিকা রাখে। তো এটার প্রেক্ষিতে রাশিয়ারও কিন্তু অনেক দীর্ঘদিন ধরে এই শহরটাকে দখল করবার একটা রণকৌশল ওরা ব্যবহার করছে, এবং দীর্ঘ 1 বছর ধরে কিন্তু এরা এই শহরটার জন্য করছে। কারণ হচ্ছে যে এই শহরটাকে যদি দখল করা যায় তাহলে পূর্ব অংশের যেটা পুরোপুরি সাপ্লাই চেইনটাকে একটা ভেঙে দেওয়া যাবে। প্লাস হচ্ছে যে দামেস্কের পরবর্তী যেই শহরগুলো আছে সেগুলো কিন্তু ওদের জন্য মানে দখল করার ক্ষেত্রে সুবিধা হবে। সেই জায়গা থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার কারণেই কিন্তু বারে বারে হচ্ছে যে এটাকে দখল করবার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যদি 22 থেকে ধরেন, 22 থেকে পরে 2024-এর পরে বড় কোনো শহর তারা দখল করতে পারেনি। দখল করতে পারেনি। এই জন্য কি ফ্যাক্টর আরও হচ্ছে, আর এটা মনস্তান্ত্রিকভাবে জেলেনস্কিকে আরও ভেঙে দেবে, যেটা মনে হচ্ছে। আর আপনার আলোচনার তো বালাই বন্ধ হয়ে গেছে অনেক আগে। এখন সবাই যেন গাছাড়া ভাব দিয়েছে, কারণ প্রতিটা দেশ, ইউরোপীয় ইউনিয়ন বলেন, প্রতিটা দেশ বলেন, এরা মোটামুটি নিজের দেশের জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে বারবার। তা পার্লামেন্টে বলা হচ্ছে কেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আরেকটা দেশের যুদ্ধে আমরা টাকা পাঠাবো, বিভিন্ন ধরনের পাঠাবো। আপনার কি মনে হয় এখন রাশিয়া কি ফুল ফেজে আছে, যে আর কিছুদিনের মধ্যে দখল হয়ে যাবে, না এটা আরো দীর্ঘায়িত হয়? যদি মানে আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সহযোগিতা এভাবে পায় ইউক্রেন, তাহলে সহজ হবে তা বলে না, কিন্তু রাশিয়া কিন্তু ফুল ফেজে থাকবে, এটাই স্বাভাবিক। রাশিয়া কিন্তু কোনোভাবে ছাড় দেবে না তার জায়গা থেকে। তো সেই কিন্তু যেটা বললেন যে ইউরোপীয় কান্ট্রিগুলোর যে সহযোগিতা, এটা অব্যাহত থাকলে তো ইউক্রেন তো চলছেই তাদের সহায়তার উপর বা তাদের পাশাপাশি ট্রাম্পের এখানে নীতিগত একটা সিদ্ধান্তের বিষয় আছে। তো সেই জায়গা থেকে রাশিয়া ছাড় দেবার আমার মনে হয় না মানসিকতা আছে তারা তাদের। আর যদি ইউরোপীয় কান্ট্রিগুলোও ছাড় না দেয় তাহলে তো দীর্ঘস্থায়ী হবার প্রক্রিয়াটাই দেখতে পাচ্ছি। যুদ্ধ শুরু থেকে আপনার 22 থেকে যদি আপনার 24 আগস্ট পর্যন্ত আপনি যদি হিসাব করেন, তখন যে ইউক্রেন সহযোগিতা পেত ইউরোপ থেকে ফুল ফেজেস একদম, এখন কিন্তু সেই সহযোগিতা কমে গেছে। আমেরিকা, ট্রাম্প কমিয়ে দিয়েছে, বা পক্ষান্তরে কিছু দেশ, জার্মানি, ইউকে বিচ্ছিন্নভাবে দিচ্ছে, ফ্রান্স অল্প অল্প দিচ্ছে। এটা জেলেনস্কির মুখের কথা, গণমাধ্যমে তো আসছেই। তো এই অবস্থা আপনার মনে করেন, মজার ব্যাপার হচ্ছে আপনার F-16 দিচ্ছে ইউক্রেনকে, কিন্তু F-16 চালানোর মতো পাইলট নেই। আর পাইলটকে প্রশিক্ষণ নিতে হতে প্রায় 6 থেকে 1 বছর 1.5 বছর লেগে যায়, ততদিনে তো যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। তারপরে আপনার টমাহক নিয়ে এত লাফালাফি, টমাহক তো আপনার একবার দিচ্ছে একবার দিচ্ছে না, যদিও দিয়ে দেয় এটা লঞ্চ প্যাড হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা দিয়ে উৎক্ষেপণ করবে, এটা অন্যান্য মিসাইলের লঞ্চ প্যাড দেওয়া হয় না। এটা মেনলি হচ্ছে নেভিটা চালায়, নেভি এটা হয় আপনার সাবমেরিন থেকে, নাহলে ফ্লিট থেকে চালাতে হবে, সে ধরনের ব্যবস্থা নেই। আর ভূমিতে কিছু আছে, ভূমিতে কি এখনো বলে নাই যে যদি ওটা দেয় তাহলে তারা আপনার সেই জায়গাগুলো থেকে আসলে যুদ্ধের পরিসমাপ্তি হওয়াটা খুবই প্রয়োজন, কিন্তু আসলে তারপরেও বোঝা যাচ্ছে না এখনো, যেহেতু শান্তি চুক্তির জায়গাগুলোতে বা বৈঠকের জায়গাগুলো যেহেতু ধোঁয়াশা হয়ে যাচ্ছে, তো আমার কাছে মনে হয় না যে এটা খুব সহসাই
সেটা মানে ইউরোপিয়ান ইউনিয়ন আর আপনার যেটা বলছে ন্যাটো বলেন, এরা হচ্ছে টুইটারে যুদ্ধ জয় করছে, মাঠের অবস্থা সম্পূর্ণ আলাদা। আপনার প্রোপেল বিমান দিবে আপনার সুইডেন 150টা, যেখানে অত্যাধুনিক F-16 মেরে নামিয়ে দিছে রাশিয়া, সেখানে প্রোপেল দিয়ে কী হবে? ইসরায়েল আর ভারতের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে, এই দুজনের আলোচনা অনেক বিষয় উঠে আসছে, যেমন চীনের ব্যাপার উঠে আসছে, ইরানের ব্যাপার উঠে আসছে। এটা নিয়ে সংক্ষিপ্ত একটু বলেন, তারপর আমরা বিদায় নিব। দেখেন, ইসরায়েল কিন্তু অত সহজে কাউকে বৈশ্বিক পরাশক্তি কখনো খুব একটা বলে না। এখানে ভারতকে পরাশক্তি বলার মানেই হচ্ছে যে তাদের যে সম্পর্কটার দীর্ঘস্থায়িত্বতা আরো বাড়ানো এবং সুদৃঢ় করা। এবং এই বক্তব্যের মাধ্যমে শুধু কিন্তু কৌশলগত দিক আছে তা না, মানে বেশ কিছু ইঙ্গিত আছে। দেখেন, এর মাধ্যমে কিন্তু ইরান পাকিস্তানকেও একটা শক্তির আভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে ভারতের যে একটা প্রতিরক্ষা আশঙ্কা বা উদ্বেগ, এই উদ্বেগগুলো যে তাদের ভিতরেও কাজ করছে, সেটাতে সমর্থন আছে বা তারা সেই জায়গাটাও কিন্তু প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারতের যে একটা ত্রিপক্ষীয় একটা সম্পর্ক বা ভারসাম্য, সেগুলো অনেক ক্ষেত্রে কাজ করবে। কারণ আর আপনার সামরিক আর বাণিজ্যের দিক থেকেও ভারত কিন্তু সুপার পাওয়ারের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আমাদের অনুষ্ঠানটি আজকে কেমন লেগেছে আপনাদের আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।